আজকাল অনেক মানুষ উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছে। একে হাইপার ইউরিসিমিয়া বলে। এক্ষেত্রে পেশেন্টরা সাধারণত জয়েন্টে ব্যথা বা জয়েন্ট ফুলে যায়, জয়েন্ট লাল হয়ে যায়, এইসব সমস্যা নিয়ে আসে। মেনলি হাত পায়ের জয়েন্টগুলোতে হয়ে থাকে। কিছু ক্ষেত্রে নি বা কোমরের জয়েন্টেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। যখন দীর্ঘদিন এই ইউরিক অ্যাসিডের লেভেল ব্লাডে হাই থাকে, তখন কিন্তু এই ইউরিক অ্যাসিডগুলো ক্রিস্টাল ফর্মে স্ফটিকের আকারে যে জয়েন্টের ওপরে যে স্কিন থাকে তার নিচে কিন্তু জমতে থাকে এবং আস্তে আস্তে এটা শক্ত হয়ে হার্ট নডিউল তৈরি হয়। তাকে তখন আমরা মেডিকেল টার্মিনোলজিতে টফি বলি। আর এই অসুখটাকে তখন গাউট বা গাউটি আর্থাইটিস বা বাংলায় যেটা গেটে বাত বলা হয়। এবং দীর্ঘদিন এই ইউরিক অ্যাসিড যত বেশি থাকে ব্লাডের মধ্যে, আস্তে আস্তে কিন্তু কিডনি স্টোন হতে পারে। কিডনির যে নর্মাল ফাংশন সেটাও কিন্তু কমিয়ে দেয়। এছাড়া টিস্যু এবং স্কিন এরও কিন্তু অনেকটা ক্ষতি করে এই ইউরিক অ্যাসিড। নর্মালি সাধারণত মহিলাদের ক্ষেত্রে 6 মিলিগ্রাম পার ডিএল এবং পুরুষদের ক্ষেত্রে 7 মিলিগ্রাম পার ডিএল। এর চেয়ে যখন বেশি বা এরকম লেভেলে আসে তখন কিন্তু সিমটমগুলো দেখা দেয় এবং পেশেন্টরা আমাদের ডাক্তারবাবুদের কাছে আসে। তখন সাধারণত ইউরিক অ্যাসিড পিউরিন নামে একটা যৌগ থেকে কিন্তু আমাদের শরীরে তৈরি হয়। আর এই পিউরিন কিন্তু আমাদের শরীরে থাকে কিছুটা, আবার কিছুটা খাবারের মাধ্যমে শরীরে ঢোকে। যখন এই পিউরিন জ্যানথাইন অক্সাইডাইজ নামে একটা এনজাইম, যেটা আমাদের শরীরে থাকে অলরেডি, সেটার সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনের সাপেক্ষে তখন ইউরিক অ্যাসিড বাই প্রোডাক্ট হিসাবে তৈরি করে। আর এই ইউরিক অ্যাসিডের যদি সোর্স ধরা হয় কোথা থেকে আসছে, তাহলে কিন্তু আমাদের এই পিউরিনের সোর্সটা দেখতে হবে যে পিউরিনে কোথা থেকে আমরা শরীরে ঢুকছে। তো পিউরিনের সোর্স বলতে গেলে সাধারণত আমরা কিছু ভেজিটেবল সোর্স পাই, যেমন টমেটো, ঢেঁড়স, বিন, রাজমা, সয়াবিন, এরকম গ্রুপের যে খাবারগুলো, সেখান থেকে কিন্তু ভেজিটেবল সোর্স পিউরিনের, মানে হচ্ছে ইউরিক অ্যাসিডেরই সোর্স। কিন্তু এই সোর্সটা কিন্তু খুব বেশি ইউরিক অ্যাসিডের লেভেল কিন্তু হাই করে না। মেনলি আমাদের যেটা শরীরে সমস্যা তৈরি করে, যে এনিম্যাল সোর্সগুলো থেকে আমরা পিউরিন বা ইউরিক অ্যাসিডটাকে আমরা পেয়ে থাকি। মেনলি যদি এনিম্যাল সোর্স বলতে হয়, হাই প্রোটিন রিচ যে কোনো খাবার, মেনলি রেড মিট, সেটা ছাগলের মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, ভেড়ার মাংস হতে পারে, শূকরের মাংস হতে পারে, এটাই কিন্তু মেন কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য দায়ী। এছাড়া যে কোনো মাংসের মেটে বা অর্গানিক মিট বলা হয়, মাংসের মধ্যে যে অর্গ্যানগুলো থাকে, স্টোমাক, কিডনি, এরকম বিভিন্ন জিনিস থাকে যেগুলো আমরা খেয়ে থাকি, সেখান থেকেও কিন্তু পিউরিন কিন্তু অনেক বেশি আমাদের শরীরে ঢোকে। এছাড়া সামুদ্রিক মাছ বা এক্সেস অনেক ডিম কেউ খেয়ে নিচ্ছে, সেগুলোও কিন্তু পিউরিনের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেয়। এবারে এর শুধু খাওয়ার দাওয়ার নয়, এছাড়াও কিন্তু অনেক ফ্যাক্টর থাকে যেগুলো আমাদের শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডের বা পিউরিনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। তার মধ্যে মেনলি হচ্ছে অ্যালকোহল, কিছু ক্ষেত্রে বংশগত কারণ থাকে, কিছু ডাইউরিটিক্স বা ক্রনিক হার্ট ডিজিজের জন্য যদি কেউ ওষুধ খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যাবে। কোনো ক্যান্সারের পেশেন্ট কন্টিনিউয়াস কেমোথেরাপি চলছে, কেমোথেরাপির মাধ্যমে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বডিতে সেল ডিভিশন করে পিউরিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া ইমিউনোসাপ্রেসিভ কিছু অসুখ থাকে, তার জন্য যখন কন্টিনিউয়াস কেউ ওষুধ খেতে থাকে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। ভিটামিন B3 আর B12 এর ডেফিসিয়েন্সিতে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে হাইপারটেনশন বা ব্লাড সুগারের যে পেশেন্টগুলো, যারা খুব মোটা সোটা বা ওভারওয়েট আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিডনির অসুখের জন্যও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। কিডনি কিন্তু নর্মালি ইউরিক অ্যাসিডটাকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। যখন কিডনির কোনো ফাংশনে ডিস্টার্ব হয় বা কিডনির কোনো অসুখ হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি ব্লাডের মধ্যে ইউরিক অ্যাসিডের লেভেলটা বাড়তে থাকে।
এবারে ট্রিটমেন্টের কথা যদি আমরা বলি যে ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট কিভাবে করব বা এর সমাধান কিভাবে করব, এলোপ্যাথিতে ইউরিক অ্যাসিডের অনেক ওষুধ আছে, কিন্তু এলোপ্যাথিতে যেটা একটা সমস্যা হয়, যতক্ষণ আপনি ওষুধটা খাচ্ছেন ইউরিক অ্যাসিডের লেভেলটা ততক্ষণ কম থাকবে। যখনই আপনি ওষুধটা ছেড়ে দেবেন ইউরিক অ্যাসিডের লেভেলটা কিন্তু অটোমেটিক্যালি আবার বাড়তে থাকবে। সেকেন্ডলি, এলোপ্যাথি ওষুধের যে সাইড এফেক্ট সেটা কিন্তু শরীরে অন্যান্য ক্ষতিও কিন্তু সাধন করবে। এই জায়গায় কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু এই সাইড এফেক্ট ছাড়া কিন্তু আপনি দীর্ঘমেয়াদী এই ইউরিক অ্যাসিডের সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন। মেনলি যখন আমরা আমাদের হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যখন ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে পেশেন্ট আসে, পেশেন্টের কেস টেকিং করা হয়, পেশেন্ট যে সাইন সিমটম দিচ্ছে, ব্যথাটা কোন সময় বাড়ছে, ব্যথাটা কোথায় কোন সময় কমছে, জয়েন্টটা কোন জায়গাটায় কীরকম ফুলেছে, লাল হয়েছে কি হয়নি, এছাড়া পেশেন্টের পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি দেখা হয়, কি কি অসুখ আগে হয়েছিল না হয়েছিল, এছাড়া পেশেন্টের নেচার, হ্যাবিট, কীরকম খাওয়ার পছন্দ অপছন্দ, সব কিছু দেখা হয়। দেখে ওষুধ সিলেকশন করা হয় এবং সেই ওষুধের দ্বারা কিন্তু পেশেন্ট কিন্তু 100% এই ইউরিক অ্যাসিডটাকে কিন্তু কন্ট্রোলে রাখা যায় উইথাউট সাইড এফেক্টে। সাধারণ ক্ষেত্রে কিছু পোটেনশিয়াল ওষুধ আসে। সাধারণ ক্ষেত্রে যে পোটেনশিয়াল ওষুধগুলো আসে, বেনজোইক অ্যাসিড, ব্রায়োনিয়া, রাক্সটাক্স, লিডাম্পাল, পালসেটিলা, লিলিয়াম টি, থুজা, মেডোরিনাম, অ্যাসিড ইউরিসিমিয়া, এরকম অনেক ওষুধ আসে। এবারে কনস্টিটিউশনালি অনেক ওষুধ আসতে পারে, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, নাক্স ভূমিকা, এরকম অনেক ওষুধ আসতে পারে। এছাড়া কিছু মাদার টিংচার যেগুলো খুব ভালো কাজ করে এক্ষেত্রে, আর্টিকা ইউরিয়ান্স, কলচিকাম, বারবারিস ভালগারিস মাদার টিংচার, এগুলোও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া ন্যাট্রামসাল বায়োকেমিক ওষুধ হিসাবেও কিন্তু খুব ভালো কাজ করে। এবার এর সঙ্গে কিন্তু আমাদের কিছু অ্যাডভাইসও অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে সবার আগে হাই রিচ পিউরিন গ্রুপের যে খাবারগুলোকে, মেনলি অ্যানিম্যাল সোর্স থেকে যেগুলো আসছে সেগুলোকে টোটালি আপনাকে অ্যাভয়েড করতে হবে। হাই প্রোটিন রিচ খাবারকেও অ্যাভয়েড করতে হবে। আর ভেজিটেবল সোর্স থেকে যেগুলো আসছে সেটা যতটা পারেন কমাতে হবে। এছাড়া কেউ যদি অ্যালকোহল অ্যাডিকশান থাকে, অ্যালকোহলটাকে কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। পর্যাপ্ত জল খেতে হবে, শরীরে এক্সারসাইজ করতে হবে। কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যদি কেউ খুব বেশি খায় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। খুব বেশি সুগারযুক্ত খাবার, খুব চর্বি জাতীয় খাবার, ক্রিম, বাটার, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এছাড়া একটা জিনিস জানতে হবে, দুধ বা দুগ্ধজাত যে দ্রব্যগুলো সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেলটা কিন্তু ব্লাডে কমাতে সাহায্য করে। এই দুধ বা দুধের প্রোডাক্টের মধ্যে ক্যাসিন নামে একটা যৌগ থাকে। এই ক্যাসিন ইউরিক অ্যাসিডের সঙ্গে যৌগ তৈরি করে কিন্তু ইউরিক অ্যাসিডটাকে ইউরিনের মাধ্যমে বের করতে সাহায্য করে। ফলে দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট কিন্তু এই রকম হাইপার ইউরিসিমিয়া বা গাউটের পেশেন্টদের জন্য কিন্তু উপকারী ভূমিকা পালন করে। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো, মেনলি যে কোনো টাইপের লেবু বা টক জাতীয় যে ফলগুলো, আমলকি, এরকম ফলগুলো বা কিন্তু ইউরিক অ্যাসিড বের করতে সাহায্য করে। ফলে দুগ্ধজাত প্রোডাক্ট বা ভিটামিন সি যুক্ত খাবারও কিন্তু সাহায্য করে এক্ষেত্রে। সাইডওয়াইজ আরেকটা জিনিস ভাবতে হবে যে এই হাইপার ইউরিসিমিয়া বা গাউটের পেশেন্টদের সঙ্গে যদি সাইডওয়াইজ অন্য কোনো অসুখ থাকে, সেটা সুগার, প্রেসার বা ক্রনিক হার্ট ডিজিজ বা কোনো ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ বা ক্যান্সার, এরকম থাকলে সেটারও কিন্তু প্রপার হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করানো উচিত। তাহলে কিন্তু পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যদি আমাদের ইন্ডিয়াতে 5 জন মানুষকে দেখা হয়, তার মধ্যে কিন্তু 1 জন মানুষ এই হাইপার ইউরিক অ্যাসিড বা হাইপার ইউরিসিমিয়া বা গাউটের সমস্যা বা এই হাই ইউরিক অ্যাসিডের জন্য কিডনির সমস্যা বা অন্যান্য সমস্যা কোনো না কোনো একটা জিনিসে ভুগছে। ফলে ইউরিক অ্যাসিড, এই উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ে কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং এই অ্যাডভাইসগুলো মেনে চলতে হবে। তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। থ্যাংক ইউ।